ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা চেঞ্জ করে দেব। তো আজকে আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছি এই কারণে, গতকাল সন্ধ্যায় আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সভা আমরা করেছি এবং বিগত এই কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের রেজাল্টের পর এই রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, তার সাথে সরকার নির্বাচন চলাকালীন সময়েতে, তার আগে এবং তারপরে কতগুলি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। যে সিদ্ধান্তগুলো এই রাজ্যের জনগণের তাদের স্বার্থকে যেভাবে তারা জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত বিষয়ে, তার সাথে যে গত দুদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরা বিধানসভার যে উপনির্বাচন হয়েছিল ৭ নভেম্বর কেন্দ্রে, এমনিতেই একটা প্রশাসনত্ব নির্বাচনের মধ্য দিয়ে সেই কেন্দ্রের প্রার্থী তাকে তথাকথিত জয়ী ঘোষণা করা হয়েছে, যা বিগত ৬ বছরে আরো নানা নির্বাচন হয়েছে, গত পৌর নির্বাচন সহ। সেই ভদ্রলোক, যার নির্বাচনটা স্বচ্ছ না, তাকে আবার সম্পূর্ণ যে ত্রিপুরা বিধানসভার যে বিধি, এটা সম্পূর্ণ ভায়োলেট করে পৌর নিগমের মেয়রের দায়িত্বে তিনি আছেন, সেই দায়িত্ব থেকে ইস্তফা না করিয়ে তাকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করিয়েছে। এই সবগুলা বিষয় মিলে আমরা আমাদের যে পর্যবেক্ষণ এবং তার সাথে রাজ্যে কাজ খাদ্যের অভাব, তীব্র অভাব, এটা এই গত অর্থ বছরের শেষ দিক থেকে চলছিল। গত দুর্গাপূজার আগে কাজ হয়নি, ছিটেফোঁটা যে কাজ হয়েছে, কোনো কোনো ব্লকে এখনো তার মজুরি প্রদান করা হয়। তারপর অর্থবছর শেষ হল, নতুন অর্থবছর আসলো 2024-25-এর, এর মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে গেল। এই নির্বাচন ঘোষণার সময় তো এমনিতেই সরকারি প্রকল্পের তাদের একটু কম হয়, কিন্তু রাজ্যের মধ্যে বিভিন্ন কর্ম প্রকল্পে, বিশেষ করে রেগা বা টুয়েব, তার বরাদ্দ প্রচুর, তার সাথে হলো সরকারের নির্লিপ্ততা। এই কারণে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে অনাহারে মৃত্যু, খাদ্যের সন্ধানে বিভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া, ইভেন কাটা তার বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশে গিয়ে গন্ধকি এই সংগ্রহ করে কোনো রকমের পেট বাঁচানোর চেষ্টা, এগুলি ছবি সহ লাইভ এবং স্টিল আপনাদের দেওয়া হয়েছে, আপনারা অনেকে খবর করেছেন। কিন্তু মাঝখানে নির্বাচন চলে আসলো, এটা নিয়ে আর সরকারের কাছেও আমরা সেভাবে যেতে পারিনি এবং মডেল কোড অফ কন্ডাক্টের নামে সেখানে এই কাজগুলো সেখানে হয়নি। এখন মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেছে, সরকার পুরো মানে দমে কাজ করতে পারে, কিন্তু যেরকম ভাবে কাজ হওয়া দরকার, যেরকম ভাবে বরাদ্দ হওয়া উচিত, সেটা কিছুই হচ্ছে না। ঘটনাচক্রে নির্বাচন শেষ হওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আমি দক্ষিণ ত্রিপুরায় আমার যে নির্বাচনী কেন্দ্র সাবরুম, সেই কেন্দ্রের অধীনে তো সেই হিসাবে এলাকার বিধায়ক হিসাবে
বিডিওদের সাথে বা অন্যান্য ডেভেলপমেন্ট অফিসের সাথে বসার আমার সব বিধায়কের সুযোগ রয়েছে। সেই সুবাদে তাদের সাথে আমি একটা সভা করেছিলাম, সম্ভবত এটা গত 10 কি 11 তারিখে। ভিডিওরা আমাকে জানালেন যে তাদের ব্লকে নাকি কোনো কোনো ব্লকে লক্ষাধিক কাজ হয়েছে। বললাম যে এলাকাতে প্রচন্ড অভাব, তারপর এই কোনো কাজকর্ম নেই। কি করে 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 তারিখে মডেল কোড অফ কন্ডাক্ট মাত্র গেল, এই 3-4 দিনের মধ্যে আপনাদের লক্ষ লক্ষ ম্যান্ডেটের কাজ হয়ে গেল? জবাব দিতে পারছিলেন না ভিডিওরা। তার মানেটা কি? যে ফল ঘোষণার পরে বিভিন্ন জায়গাতে শাসক দল বিজয় উৎসব করেছে এবং সেই বিজয় উৎসবের নামে এই রেগার অর্থ এগুলি বিলি হয়েছে। এরকম শুধু দক্ষিণ ত্রিপুরা না, রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকল্পের অর্থ এইভাবে তারা পার্টির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করিয়ে নয়ছে তারা করছে। তার যে সবটাই সাধারণ মানুষ তাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা পান তা না, এর একটা ভালো অংশ চলে যায় যারা কর্তা ব্যক্তি স্থানীয় এদের নিয়ে। তো এই যে অভাব, এটা মোচনের জন্য সরকারকে আমরা বলবো দ্রুত 100 দিনের গ্যারান্টি অনুযায়ী কাজ দেওয়া চাই এবং শহরেও আরবান এরিয়াতেও তারা যেন সেখানে আরো এই কাজের ব্যবস্থা করে খুবই বেশি বরাদ্দ রাখে। তারপর তৃতীয় যে গুরুত্বপূর্ণ ইস্যু হলো, যেটা আমাদের সামনে এসছে এই সময়তে, যে সরকার রাজ্যে যেখানে নতুন জনসংখ্যা বাড়ছে, নতুন শিশু জন্মগ্রহণ করছে, নতুন নতুন এলাকাতে অঙ্গনওয়াড়ি খোলা দরকার, প্রাইমারি স্কুল খোলা দরকার, স্কুল খোলা দরকার, কলেজ খোলা দরকার, কিন্তু সরকার এই ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন। দেখা গেছে এর আগে বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন 961টা স্কুল তখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তার বেশিরভাগ কার্যকরী হয়েছে, হয়তো অনেক, তার মধ্যে কিছু স্কুল ছাত্রদের বা জনগণের কাছ থেকে প্রতিবাদ আসার ফলে হয়নি, কিন্তু বেশিরভাগ হয়েছে। এখন শুধু পশ্চিম ত্রিপুরা জেলাতেই 160টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারি নোটিফিকেশন হয়েছে। বাকি 7টা জেলাতেও তার এক্সারসাইজ চলছে। এই সরকার এরা কথায় কথায় বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। শিক্ষা ছাড়া বিকাশ হয়? আর ত্রিপুরা রাজ্যের মানুষ কজন গিয়ে প্রাইভেট স্কুলে গিয়ে তাদের ছেলেমেয়েদের দিতে পারবে না? তার সাথে হলো বিদ্যাজ্যোতির নামে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবার যে রেজাল্ট হলো, আপনারা সবকটা মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক ইতিমধ্যে খবর করেছেন যে সমস্ত বিদ্যাজ্যোতি স্কুল সুপার ফ্লপ। এখন যে এই বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েরা স্কুল ছেড়ে অন্যদিকে অন্য স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছে। এই জায়গায় একদিকে হলো স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা, আরেকদিকে বিদ্যাজ্যোতির নামে চালু স্কুল এটাকে অচল করে দেওয়া, আর সে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে লক্ষ নয় কোটি কোটি টাকা তুলে তার কোনো সৎ ব্যবহারের কোনো চিহ্ন নেই। যদি সৎ ব্যবহার হতো তাহলে তো রেজাল্টে তার প্রতিফলন ঘটত। এই ঘটনাগুলি আমরা লক্ষ্য করেছি, আমরা এগুলো তীব্র প্রতিবাদ আমরা করছি। এর থেকে সরকার বিরত হন। তারপর দেখা গেছে রাজ্যে প্রত্যেকটা দপ্তর এবং সমস্ত জরুরি পরিষেবাগুলি ঢুকছে। এটা শিক্ষা হোক, স্বাস্থ্য,
সেচ হোক বা এই পানীয় জল কি পুলিশের পরিষেবা, এমনিতেই কোনো আইন শৃঙ্খলা নেই, তার উপরে হলো সমস্ত স্তরে এই ম্যান কমছে, কারণ রিক্রুটমেন্ট নেই। দুর্ভাগ্যে গত 3 বছরে এক একটা দপ্তরের যে রিক্রুটমেন্ট হবে, ইন্টারভিউ হবে নামে একই সংখ্যা, একই দপ্তর, একই পদ দিয়ে মন্ত্রীরা 2বার 3বার করে ক্যামেরার সামনে আসেন, বিজ্ঞাপন দেন, ফলাও করে ছবি ছাপেন, তার সামান্য কিছু ইন্টারভিউ হয়, তারপরে রিটেন টেস্ট হয়, কিন্তু তার আর ফল প্রকাশ হয় না। টিপিএসসি সহ জানিকালে টিপিএসসি অল্প কিছু এরকম তাদের পরীক্ষার রেজাল্ট বের করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি এই ইন্টারভিউ বাতিল করে দেওয়া হচ্ছে, ইন্টারভিউ রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না, এবং কোন কোন ক্ষেত্রে এই সমস্ত পার্মানেন্ট পদের এগেইনস্টে টেম্পোরারি পোস্ট ক্রিয়েট করে সেখানে আউটসোর্সিং এর নামে বহিরাজ্যের ছেলে মেয়েদেরকে অবৈধভাবে, সে অবৈধ নানা ধরনের অবৈধভাবে নিয়োগ করার মধ্য দিয়ে একদিক থেকে এই যে ডার্ট অফ ম্যান পাওয়ার এটা মিটছে না, পরিষেবা মুখ থুবড়ে পড়ছে, আরেক দিকে হলো গোটালা, আর সবচেয়ে বড় হলো ত্রিপুরার যে বেকার সমস্যা। সারা দেশের মধ্যে সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি তাদের যে প্রকাশিত তথ্য, হরিয়ানার পর ত্রিপুরার যে হাইয়েস্ট নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আনএমপ্লয়মেন্ট, আর এই যদি গভর্নমেন্ট অ্যাটিটিউড হয় তাহলে বেকারদের ভবিষ্যৎ নিয়ে তাচ্ছিল্য কেন সরকারের কাছে এটা জলবাদ হয়ে গেছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এবং এই যে এই আউটসোর্সিং করার যে চেষ্টা, কতটুকু তারা মানে যাচ্ছেন, আপনারা দেখেছেন যে ত্রিপুরা বিধানসভা একটা আইনসভা, ত্রিপুরা রাজ্যের এই বাজেট নয় শুধু, সমস্ত দিক থেকে আলোচনার একটা পবিত্র স্থান, গুরুত্বপূর্ণ স্থান। সারা বছর বিধানসভা অধিবেশন হয় না, কিন্তু যে কটা অধিবেশন হয়, যদিও অধিবেশন তো এখন করেনি সেরকম, তারপর তার প্রত্যেকটা শাখা প্রশাখায় প্রয়োজনীয় লোক থাকা দরকার। তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল কদিন আগে, এই সাম্প্রতিককালে এটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং শোনা যাচ্ছে এখন 35-40 জন এরকম আউটসোর্সিং এর লোক নেওয়া হবে, অর্থাৎ ব্যাকডোর দিয়ে, পেছনের দরজা দিয়ে তাদেরকে ঢুকিয়ে যে নিয়মিত স্কিল, এই সমস্ত সাবজেক্টে যারা পারদর্শী এদেরকে নিয়োগ করার যে প্রয়োজন, এটাকে সম্পূর্ণ মানে ইগনোর করে এই ঘটনা করা হচ্ছে। বিশাল মানে বিধানসভার মতো জায়গার সাথেও সরকার এই জাতীয় ভূমিকা গ্রহণ করছে। শিক্ষা ক্ষেত্রে যেটা আগেও বললাম, তার সাথে হলো উচ্চশিক্ষা, কি মিউজিক কলেজ, কি ডিগ্রি কলেজ, কি টেকনিক্যাল কলেজ, অসংখ্য লেকচারার পোস্ট, ফ্যাকাল্টির পোস্ট খালি আছে, এগুলো নিয়োগ করার কোন প্রশ্ন নেই। টিপিএসসি কে দেওয়া হয়, কদিন বাদে আবার ক্যান্সেল করা হয়। এখানে শেষ না, এই সমস্ত কলেজগুলো চালানোর জন্য যখন টিচার নেই, তখন যে গেস্ট লেকচারার দিয়ে চালানো হয়। এই গেস্ট লেকচারারদের ক্ষেত্রে ইউজিসির একটা গাইডলাইন আছে, একজন গেস্ট লেকচারারকে মিনিমাম সপ্তাহে কটা ক্লাস দিতে হবে, আর মাসে মিনিমাম তাদের স্যালারি অর্থাৎ ইনকাম বা ভাতা যেভাবেই বলুন
এটা কত হবে, এটা কম হতে পারে না। কিন্তু এই সরকার তারা একজন গেস্ট লেকচারারের সেই মিনিমাম যে ওয়েজ বা অনারেরিয়াম সেদিকেও তারা নজর দিচ্ছেন না, সেই স্কেলে তারা পান না, এবং প্রতি সপ্তাহে যে কটা ক্লাস দেওয়া দরকার তাও করেন না। তো এইভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এই দস্তটা দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার সাথে হলো রাজনৈতিক উদ্বৃত্তপনা। আমরা গেল লোকসভা নির্বাচন তো দেখেছি, এগুলো নিয়ে অনেক বলা হয়েছে, পুনরাবৃত্তি করছি না। এখন সামনে পঞ্চায়েত নির্বাচন হবে। ভারতীয় জনতা পার্টি শাসক দল বা তাদের যারা এই পুরনো শরিক বা নতুন শরিকরা ভালো করেই জানে যে গত নির্বাচনে যে অবিশ্বাস্য ফলাফল তারা দেখিয়েছেন, একটা কি বলে গুজামিলের রেকর্ড তারা দেখিয়েছেন। আসলে মানুষ অন্তর থেকে তাদেরকে কজন তাদের পাশে কিভাবে ভোট পেয়েছেন তারা ভালো জানে। সমস্ত সারা দেশে যেমন একটা অনৈতিক পথে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার ক্ষমতায় এসছে, যদিও তারপরেও 400 পার নাম দিয়ে 300 পার হতে পারেনি, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। এই রাজ্যে হয়তো জিতেছে সেরকম ভাবে, কিন্তু মানুষের কাছে এই ফলাফল তারা বিশ্বাসযোগ্য করে দিতে পারেনি। তো ফল যাই হোক, কিন্তু এদের অন্তর জানা আছে যে জনগণের কাছ থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, এবং আগামী নির্বাচনে যদি এরকম করতে চায় হবে, কিন্তু তাদের পথ নেই। সামনে পঞ্চায়েত নির্বাচনের জন্য স্টেট ইলেকশন কমিশন ইতিমধ্যেই কিছু আওয়াজ দিয়েছেন, আগামী জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম দিকে, না ঘোষণা তো হয়নি, আভাস হবে। কিন্তু ত্রিপুরার যে নির্বাচনের পরিবেশ কোথায়? এই নির্বাচনের পরিবেশ এমনিতেই নেই, এটাকে আরো জটিল, আরো বিষাক্ত করার জন্য আপনারা দেখেছেন যে বিডিওরা সর্বদলীয় মিটিং ডাকছেন। বিডিও অফিসের চত্বরেই বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। একটা ক্ষেত্রেও একটা গ্রেফতার নেই, একটা ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণের কোন উদ্যোগ নেই। কি অবস্থা চলছে? সেই জায়গায় আমরা দাবি জানাচ্ছি যে আগামীকাল থেকে বোধহয় প্যানেল ইলেকট্রনিক প্রকাশ হবে, হ্যাঁ 24 তারিখ, এরপরেই ডিক্লারেশনের প্রশ্ন। আমরা বলবো স্টেট ইলেকশন কমিশন এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে। আমি এ প্রসঙ্গে ইতিমধ্যেই মাননীয় মুখ্য সচিবকে একটা চিঠি দিয়েছি, ডিটেল উল্লেখ করে যে নির্ঘণ্টা ঘোষণা করার আগে এই পরিবেশটাকে সুস্থ করার, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার একটা বাতাবরণ তৈরির উদ্যোগ হোক। হ্যাঁ, তারপরে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে, কোন দল হারবে, কোন দল জিতবে। তার সাথে হলো যে বিগত যে পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় বলছি 2019 সালে, সেখানে 96% যে আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, আনকন্টেস্টেড জিতেছে। কাজেই একদিক থেকে এই সুস্থ পরিবেশ তৈরি করার জন্য সেই উদ্যোগ গ্রহণ করা, তার সাথে আমরা বলবো বিগত দিনগুলোর অভিজ্ঞতায়, এই পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন অভিজ্ঞতায়, যে বিভিন্ন ব্লকের বা স্তর পঞ্চায়েতের বিভিন্ন স্তরে একই জেলার মধ্যে সেখানে নিরাপদ জায়গাতে যাতে
বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল তারা যাতে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারে। জেলা শাসকের অফিসে হতে পারে, এসডিএম এর অফিসে হতে পারে। তার সাথে যাতে ইমেলে পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচনে এরকম ঘটনা হয়েছে তৃণমূলের নেতৃত্বে, তখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইমেলেও দেওয়া যাবে। কাজে একটা নজির সেখানে আছে, আমাদের এখানেও কোনো অসুবিধা সেখানে নেই। নির্বাচন কমিশন, আমরা আনুষ্ঠানিকভাবে তার কাছে যাব এবং তাকে আহ্বান জানাবো যে এখানেও একদিক থেকে হলো বিকল্প জায়গায়, নিরাপদ জায়গায় নমিনেশন দেওয়ার চেষ্টা করা এবং ইমেলে করা। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার কিভাবে যে রাজ্যের সম্পদ, জনগণের সম্পদ, জনগণের যে জীবন মান, মানে জীবন সবকিছুই কিভাবে তাদের কায়েমি স্বার্থকে আরো সমৃদ্ধ করার জন্য যে সমস্ত নিয়ম কানুন ভেঙে প্রাইভেট সংস্থার কাছে জনগণের সম্পত্তি এবং তুলে দেওয়া এবং অধিকারকে অবহেলা করা, এটা হলো সর্বশেষ। আপনারা দেখেছেন এখানে এই কি জায়গাটা ডুগলির দিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে। এখনো এটা নিয়ে কোনো বিল হয়নি, আসেনি বিধানসভাতে। তারপরে না অ্যাফিলিয়েশন প্রস্তাব, কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে। নানাভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই অর্থ কোথা থেকে আসছে? তৃণমূল কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না, যাই হোক খ্যাত নেতা, যিনি এখন তিহার জেলে আছেন। এই গরু পাচার থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন, তারই একজন সাকরেদ, তার নামেও সিবিআই নানাভাবে তাকে খুঁজছে বা এই সিবিআই জালের মধ্যে আছে। তার নেতৃত্বে ওই টাকাগুলোই এখানে ইনভেস্ট হতে যাচ্ছে এবং ত্রিপুরা যে একটা সাংবিধানিক উঁচু পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি, তার সাথে যোগ্য সদস্যে যিনি এই বিগত দিনগুলোতে বেশ কয়েকবার এই বীরভূম সফর করেছেন। কলকাতায় ত্রিপুরা ভবনের গাড়ির লগবুক যদি চেক করা যায়, পাওয়া যাবে সে ব্যক্তিটি কি এবং কেন গেছেন। সেই টাকায় একটা টেন্টেড বিতর্কিত একটা সংস্থা, সেই সংস্থার টাকায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে। আর এই মেডিকেল কলেজ এটাকে ইয়ে করতে গেলে পরে একটা হসপিটাল দরকার, মিনিমাম 100 বেডের। এটা আইজিএম হসপিটাল, আপনাদের কয়েকটা পত্রিকাতে উঠেছে, এটা নাকি তাদের তুলে দেওয়া হবে। আমরা খবর নিয়ে জেনেছি আইজিএম হসপিটালে কর্মরত যারা ডাক্তার বা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের যারা ডাক্তার আছেন, তাদের সাথে সেরকম কোনো কনসালটেশন নেই, কোথাও আলোচনা নেই, সমস্ত একেবারে খুব গোপনীয়তা রক্ষা করে হচ্ছে। তো এটা খুব স্মুথলি মসৃণ ভাবে এই ঘটনাগুলি হচ্ছে, এটা মানে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং একটা প্রাইভেট কলেজকে এইভাবে আগরতলা শহরের কেন্দ্রস্থলে যে হসপিটাল, গুরুত্বপূর্ণ হসপিটাল, ত্রিপুরার যে সব থেকে পুরনো হসপিটাল, এটা খুলে দেওয়া, আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। এবং এটা থেকে সরকার যাতে এই সিদ্ধান্ত তারা পর্যালোচনা করেন, আমরা সে দাবি জানাচ্ছি। এবং আমাদের দাবি জানানোর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব খালাস না বা শেষ করছি না। আমরা এই যে ঘটনাগুলি বললাম, যে কাজ খাদ্যের অভাব, তারপর
এই এতে চাকরি বাতিল করা, আউটসোর্সিং করা সমস্ত নিয়মে, তার সাথে আইজিএম হসপিটাল তুলে দেওয়া, এই সবগুলো বিষয়ে যে রাজ্য সরকারের এই জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগামী 30 তারিখের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহ, আমরা সারা রাজ্যে সবকটা জেলা এবং সবকটা মহকুমা সদরে, এডিসি এলাকাতে হয়তো আরও কিছু কিছু এলাকাতে হবে, আমরা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করব সরকারের এই অগণতান্ত্রিক এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে। এবং আগরতলা শহরে আগামী 26 তারিখে এখানে এই বিক্ষোভ মিছিল সংগঠিত করব। তো এই হলো মোটামুটি। আমার কলিগরা একটা অন্য বিষয়গুলি তারা যুক্ত করবেন, তারা যোগ করব। তার সঙ্গে যারা যুক্ত হবে সেটা হলো, আপনারা দেখেছেন বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, ইউজিসি পরীক্ষা যদিও শেষ পর্যন্ত বাতিল করেছে। এবং গতকালকে দেখলাম এই যে প্রবেশিকা পরীক্ষা, ডাক্তারি পরীক্ষার যিনি নিয়ামক ছিলেন আরএসএস এর একজন নেতা, ওনাকে বাতিল করেছেন কালকে। এই সরকার প্রথম এসে যেভাবে এইভাবে গোটা দেশে লক্ষ লক্ষ যারা ডাক্তারি পড়াশোনা পড়বেন, প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন, তাদের জীবন নিয়ে চলে গেল করা। ইউজিসির পরীক্ষা যারা দেবেন তার জীবন নিয়ে চলে গেল করা। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আবার সেখানে একটু পরীক্ষা হচ্ছে, এইগুলো তার সঙ্গে যুক্ত হবে। এবং আরেকটি হলো, ত্রিপুরায় কোনো পোস্ট নেই। আপনারা দেখবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেটা সাইনবোর্ড আজকে আমি দেখে আসলাম, বেসরকারি কোম্পানিতে যারা যারা যেতে চান নাম লেখা, সরকারি দপ্তরে বেসরকারি সংস্থার ওকালতি, তার কমিশন খেয়ে তাদেরকে নিয়োগ করা। কোথায় গেছে একটি সরকার? আর যে শান্তিনিকেতন ইউনিভার্সিটি আর এই মেডিকেল কলেজের যে ব্যাপারটা ইনফ্লেশন, আমরা দেখলাম একটা কাগজ, ত্রিপুরার কাগজও, এবং এটা আমি খবরও নিয়েছি, পশ্চিমবাংলার বিজেপি যিনি সভাপতি এবং এখন মন্ত্রী, তিনি চিঠি দিয়ে বিরোধিতা করেছেন এইটাকে যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদন না দেয়। আর এখানকার এখানে আমাদের মুখ্যমন্ত্রী সহ যারা তাদের ইয়েতে, এই কলেজ, সেখানে হাজার হাজার কাঠি জমি, রাবার বাগান এই ডুকলি এলাকাতে, সেখানে ধ্বংস করে চুর করে জবরদস্তি করে টাকা নিয়েছে। একজন রেগুলারলি তার বিভিন্ন প্রোগ্রাম বাইরের থেকে লোক আনছেন, এই আনছেন, সেই আনছেন, প্রচার করছেন। এটা কলেজ, তারা জানে না, সুপার জানে না, হসপিটাল তারা ভিজিট করছে, কথাবার্তা বলছে। কোথায় গেছে একটা প্রবলেম। সরকারের অস্তিত্ব আছে বলে ভারতবর্ষের সরকার এবং ত্রিপুরা সরকার, এটাই তো প্রশ্ন দেখা দিয়েছে। সরকার থাকলে এটা কি করে হয়? তাই এই প্রশ্নগুলো আমরা গোটা রাজ্যে প্রতিবাদ হবে। আমরা সবাইকে বলবো এবং আপনাদের কাছে অনুরোধ করব এগুলো আরো বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের এর আগেও আপনারা করেছেন, এগুলোকে ভালো করে গ্রহণ করেন। আমি একটা বিষয় যুক্ত করতে চাই, এটা ছিল আমাদের আলোচনার মধ্যেই। আপনারা জানেন যে সারা দেশেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা, কর্মীরা, তারা সারা দেশে এই যে শিশুদের পুষ্টিকরণের দায়িত্ব নিয়ে এই কাজটা অত্যন্ত ভালোভাবে তারা করছে। তারা দীর্ঘদিন লড়াই করছেন তাদের বেতন ভাতা ইত্যাদি সহ তাদের গ্র্যাচুইটি পাওয়ার জন্য। তার জন্য তারা আদালতেও গেছে, আদালত তাদের পক্ষে সেই রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট। তারপরে এখানে ত্রিপুরা রাজ্যে এই হাইকোর্টে গেছেন তারা, হাইকোর্টও সে রায় দিয়েছে। কিন্তু তারপরেও এখানকার রাজ্য সরকার সেটাকে কার্যকরী করার জন্য ভূমিকা গ্রহণ করছেন না। এই নিয়ে তারা আন্দোলন করছেন।
অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আমরা আবেদন করব যাতে এই সরকার দ্রুত তার ব্যবস্থা করেন। আমাদের এই আন্দোলনের সঙ্গে এই ইস্যুটাও যুক্ত থাকবে, এটা আমরা যুক্ত করি। আরও আছে যেটা এসপিউ, স্পেশাল পুলিশ অফিসার, যারা NLFT টাইগার্স সন্ত্রাসবাদী গ্রুপ, তাদের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বামফ্রন্ট সরকারের সময়তে তাদের একটা ভালো অংশ, যাদের বয়স বা এই এতে মাপ ঢুকে ঢুকেছে, তারা পুলিশ বা অন্যান্য দপ্তরে তারা রেগুলার গেছেন। কিন্তু যাদের একটু বয়স বেশি বা সেরকমভাবে শারীরিক মাপ ঢুকে টিকেননি, তারা এই এসপি হিসেবে রয়েছে। এখনো বোধ হয় সংখ্যাটা ৫,০০০-এর কম না, বা কাছাকাছি কম। তাদের ক্ষেত্রেতেও তারা একটাই রকম কোর্টের রায় পেয়েছেন বলে আপনাদের পক্ষ থেকে দেখেছি। এটাও সরকার তাদেরকে দিচ্ছেন না, এই মানে বাড়তি অর্থ দিচ্ছেন। ঠিক তেমনি ত্রিপুরা জুট মিলসের কর্মচারীরা, তারা সুপ্রিম কোর্ট থেকে তারাও ভার্ডিক্ট পেয়েছেন, তাদেরকে সেই বর্ধিত হারে তাদেরকে বেতন ভাতা পেনশন দিতে হবে। এই ক্ষেত্রটিও গভর্নমেন্ট নানাভাবে এগুলাকে প্রায় মানে না দিয়ে কিভাবে পাওয়া যায় ঠেকিয়ে রাখছে। সবগুলো মিলিয়ে আমাদের এই যে আগামী ৩০ তারিখ অবধি যে আমাদের আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা দাবি সনদ তৈরি করে সরকারের কাছে আমরা রাখবো বা এই আওয়াজ আমরা তুলব। আমাদের আবেদন যে রাজ্যের সমস্ত অংশের যারা সাধারণ মানুষ, যারা এই সরকারের এই সমস্ত নীতির বিরুদ্ধে প্রতিষ্ঠ, সরকারের টনক নাড়ানোর জন্য, ঘুম বাঙানোর জন্য তারা আমাদের এই লড়াইয়ে তারা সামিল হবেন, এবং সরকারও যেন এই ক্ষেত্রেতে তাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন, যে আমরা এটা আন্দোলনটা স্টার্ট করতে হবে, 30 তারিখ পর্যন্ত স্টার্ট করবো, 26 তারিখ। 26 তারিখ। সামনে আগে পর্যন্ত স্টার্ট। আরেকটা কোশ্চেন হলো, এই পঞ্চায়েত ইলেকশনে কি কংগ্রেসের সাথে লোকসভার মতো অ্যালায়েন্স করে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, আলোচনা হয়েছে কিনা? পঞ্চায়েত নির্বাচন যেহেতু এটা লোকাল বডি, একটা ত্রিপুরা যে প্রায় এই ৬০০-র মতো গ্রাম পঞ্চায়েত, তারপর ৩৫টা পঞ্চায়েত সমিতি, ৮টা জেলা পরিষদ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট। তো এটা সবটাই রাজ্য স্তর থেকে ইয়ে করা সম্ভব না। তো আমাদের মধ্যে এই গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে লোকাল স্তরে এই ক্ষেত্রেতে যাতে ১০০% আসনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, একটা জায়গায়ও যাতে বিজেপি ফাঁকা না পায়, সেটা সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যেই ব্লক লেভেলে, জেলা লেভেলে এই আলোচনাগুলি হচ্ছে। এবং আশা করি যে লোকসভা নির্বাচন যেরকমভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়েছি, এই ক্ষেত্রেতেও এটাও গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম একটা অঙ্গ, কাজে এই ক্ষেত্রেতেও আমরা এটা বজায় রাখতে পারি। তাহলে আমরা বলতে পারি যার যেখানে শক্তি বেশি সে ওই জায়গায় প্রতিনিধিত্ব করবে। নিশ্চয়ই। যেভাবে আপনাদের রাজ্য কমিটি বৈঠক কবে হবে, আর এই জুরি স্যার কবে আসতে পারে? এই জুড়ে আসতে হবে কে বলবে? রাজ্য কমিটি মিটিং করবো আমরা। আমাদের যে লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনের ফলাফলের একটা প্রাথমিক পর্যালোচনা রাজ্য লেভেলে আমরা ইতিমধ্যে আমরা করেছি, এবং এর উপরে ভিত্তি করে অনেকগুলি কর্মসূচিও আমরা নিচ্ছি। এখন আমাদের পার্টি শুধু রাজ্যের ভিত্তিতেই তার এই পর্যালোচনা সীমাবদ্ধ রাখে না, জাতীয় পর্যায়েও যেহেতু লোকসভা, তার পর্যালোচনা হবে আগামী ২৮, ২৯ এবং ৩০শে জুন। ওইখান থেকে ফিরে এসে আমরা জাতীয় এবং রাজ্যের চূড়ান্ত পর্যালোচনা আমরা করব, এবং এই জায়গাতে শুধু শাসক দলের তরফ থেকে গণতন্ত্র হত্যার চেষ্টা অর্থাৎ করেছি, চেষ্টা কেন অর্থাৎ করেইছে,
তার মাত্রা, এবং অবশ্যই এটা শুধু শাসক দলের বেপরোয়া গণতন্ত্র বিরোধী কার্যকলাপ বলবো না, আমরা সেলফ ক্রিটিক্যালি এটাও বলতে চাই যে আমাদেরও দুর্বলতা রয়েছে কোথাও কোথাও। এই দুর্বলতাগুলো কি, এগুলি চিহ্নিত করার মধ্য দিয়ে আগামী দিনে কর্মসূচি গ্রহণ করবো। আবার সেখান থেকে ফিরেই যে জুলাইয়ের প্রথম সপ্তাহে করবো, ডেট এগুলো ফিক্স হয়। Sir, you have mentioned about a tainted organization setting up a medical college in Tripura. So, is this issue is going to be raised in the assembly sessions? Definitely. While any issues are raised publicly, definitely if assembly is summoned, session is there, definitely it will be raised. Vehemently opposed. Because it is not only a unusual or a big corruption, it is a big threat for the future of the state, both for our future generation, their career building, that is higher education, in other hand, in our health sector.